সুপ্রিয় শ্রোতা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শওকত উসমানীর 70 দশকে লেখা 4টি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের পর্যালোচনা। প্রথমেই আমরা লেখকের সংক্ষিপ্ত পরিচয় দিতে চাই। শওকত উসমানের কথা সাহিত্যের ভার ও ধার যে কোনো সাহিত্য অনুরাগীকে আকৃষ্ট করে। তার কৃতদাসের হাসি সংলাপধর্মী উপন্যাসটি ধ্রুপদী সাহিত্য হিসেবে বাংলাদেশে স্বীকৃত এবং বাংলাভাষীদের কাছে বহুল সমাদৃত। বাংলাদেশের মূলধারার কথাসাহিত্যিক ও মুক্ত চিন্তার বুদ্ধিজীবী হিসেবে যাদের নাম সর্বাগ্রে আসে তাদের মধ্যে শওকত উসমান অন্যতম। শওকত উসমান হল লেখক নাম। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। 1917 সালের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে ভূমি স্পর্শ করেন। পিতা শেখ মুহাম্মদ দেহিয়া এবং মাতা গুলজান বেগম। তিনি গ্রামের মক্তব থেকে লেখাপড়া শুরু করে গ্রামের মাদ্রাসাতেই আরও কিছু দূর লেখাপড়া করে কলকাতায় মাদ্রাসা-ই আলিয়ায় 7ম শ্রেণীতে ভর্তি হন এবং 1933 সালে প্রথম বিভাগে প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। 1936 সালে প্রথম বিভাগে আইএ, 1939 সালে বিএ এবং 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করেন। সে বছরই তিনি কলকাতায় গভর্নমেন্ট কমার্স কলেজের প্রভাষকের পদে যোগদান করে কর্মজীবনের দ্বার উন্মোচন করেন। 1947-এ দেশভাগের সময় তিনি কলকাতা ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে স্থায়ী বসতি স্থাপনের উদ্দেশ্যে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে যোগ দিয়ে প্রায় 1 দশক কাটিয়ে 1959 সালে তিনি ঢাকা কলেজে বদলি হন এবং 1970 সালে তিনি সহকারী অধ্যাপক হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করে আমৃত্যু সাহিত্য চর্চা করেন। বাংলাদেশে প্রায় সব সাহিত্য পুরস্কার সহ স্বাধীনতা পুরস্কার অর্জন করেন এই খ্যাতিমান লেখক। 1998 সালে এই কীর্তিমান লেখক মৃত্যুবরণ করেন। তিনি 15টি উপন্যাস লেখেন এবং সবকটি উপন্যাসই পাঠক সমাদৃত ও আলোচিত। তার উপন্যাসের কলেবর নাতিদীর্ঘ। ছোট গল্পের বই 10টি, নাটক 9টি, শিশু সাহিত্যের বই 11টি, প্রবন্ধ গ্রন্থ 60টি, আত্মজীবনীমূলক গ্রন্থ 11টি ছাড়াও আরও কিছু গ্রন্থ রচনা ও অনুবাদ করেছেন। তার 4টি বই ইংরেজি ভাষায় অনুদিত। তিনি 4টি মুক্তিযুদ্ধভিত্তিক ক্ষুদ্র পরিসরের উপন্যাস রচনা করেন। 4টি উপন্যাসই 70 দশকে রচিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তার 4টি উপন্যাসের বিষয় আশয় এবং রচনা শৈলীর ধরন খতিয়ে দেখা যেতে পারে। আমরা এই ভিডিওর মাধ্যমে 4টি উপন্যাসের সংক্ষিপ্ত পর্যালোচনা করার চেষ্টা করছি। তার প্রথম উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যেটি বলছি, জাহান্নাম হইতে বিদায়। শওকত উসমানই একমাত্র লেখক যিনি 70 দশকে 4টি মুক্তিযুদ্ধের উপন্যাস লেখেন। এই দশকে তিনি বেশি মুক্তিযুদ্ধের উপন্যাস রচনার জায়গাটি দখল করে আছেন। জাহান্নাম হইতে বিদায় 1971 সালে শুধু রচিত নয়, প্রথম প্রকাশিত উপন্যাস হিসেবে মুক্তিযুদ্ধের উপন্যাসের ইতিহাস নামাঙ্কিত হয়। 1971 সালের যুদ্ধ চলাকালে তিনি ভারতে অবস্থান করার প্রাক্কালে সে সময়কার দেশ সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যায় একটি উপন্যাস লেখার জন্য তৎকালীন সম্পাদক সাগরময় ঘোষের অনুরোধে শওকত উসমান এই উপন্যাসটি লেখেন এবং শারদীয় সংখ্যায় ছাপা হয়। পরবর্তীকালে গ্রন্থাকারে প্রথম ভারতে মুক্তধারা থেকে প্রকাশিত হয় 1973 সালে এবং বাংলাদেশের মুক্তধারা থেকে প্রকাশিত হয়
1987 সালে। প্রসঙ্গত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কাহিনী, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরত এবং শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায়, এই তিনটি উপন্যাসই 1971 সালে রচিত হয়েছে, যার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন পত্রপত্রিকা এবং উপন্যাসগুলির ভূমিকা পর্বে। এর মধ্যে 1971 সালের গ্রন্থাকারে একটি কালো মেয়ের কাহিনী উপন্যাসটি প্রকাশিত হয়েছিল বলেও প্রমাণ পাওয়া যায়, কিন্তু জাহান্নাম হইতে বিদায় দেশ পত্রিকায় শারদীয় সংখ্যায় প্রকাশিত হয়েছে। দেশ পত্রিকার শারদীয় সংখ্যা সেপ্টেম্বর মাসে প্রকাশিত হওয়ার কথা, সেই হিসেবে বলা যায় জাহান্নাম হইতে বিদায় প্রথম প্রকাশিত উপন্যাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপন্যাসের ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত। জাহান্নাম হইতে বিদায় 60টি অধ্যায়ে 4 ফরমায় গ্রন্থিত আখ্যানে লেখকের নিজের অভিজ্ঞতার ছাপ সুস্পষ্টভাবে বিধৃত। সেই হিসেবে এটিকে আত্মজৈবনিক আখ্যান বলা যায়। অবশ্যই এর সপক্ষে কিছু যুক্তিও রয়েছে। শওকত ওসমান উপন্যাস সমগ্র দ্বিতীয় খণ্ডে ভূমিকা পর্বে লেখকের আত্মজ চিত্রশিল্পী বলবন ওসমানের লেখা থেকে স্পষ্টতই বোঝা যায় যে এটি আত্মজৈবনিক আখ্যান। পাঠকের সুবিধার্থে ভূমিকা পর্বের সংশ্লিষ্ট অংশটুকু উদ্ধৃত করা হলো। জাহান্নাম হইতে বিদায় 1971 সালের সেপ্টেম্বরের দিকে কলকাতায় লেখা, বিশেষ করে দেশ পত্রিকায় শারদীয় সংখ্যার জন্য সম্পাদক শ্রী সাগরময় ঘোষ তারা দিয়ে এটি লেখান। 25শে মার্চ রাতে ঢাকা শহর পাক বাহিনীর হাতে আক্রান্ত হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইপিআর পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইন ছিল আক্রমণের টার্গেট। আমাদের 7 নম্বর মোমেনবাগ বাসা ছিল একেবারে রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন। আমরা ওই রাতে সমস্ত পরিবার পেছনে একটি প্রতিবেশীর বাসায় গিয়ে আশ্রয় নিই, কারণ কেউ ওঠার পর আমরা বাবার মতো নামী এবং পরিচিত ব্যক্তিত্বকে গ্রামে পাঠিয়ে দিই। আমার ছোট ভাই জানে স্যার এ ব্যাপারে স্কাউটিং করত। পায়োনিয়ার প্রেসের অন্যতম স্বত্বাধিকারী মরহুম মোহায়েমেন তখন ছিলেন বাবার সঙ্গে। মে মাসের প্রথম সপ্তাহে আমরা বাবার বাংলাদেশে থাকাটা নিরাপদ নয় মনে করে ভারতবর্ষ পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। এই ব্যাপারে আমার মেজ ভাই আশফাক ওসমান সব ব্যবস্থা করেন। সে তখন সায়েন্স ল্যাবরেটরি রিসার্চ অফিসার হিসেবে চাকরিরত। তার পিয়ন ইদ্রিস মিয়া ও অন্যতম অধস্থন অফিসার জীবনকে সঙ্গে নেয়। ওদের বাড়ি কুমিল্লার কোনাবন বর্ডারের পাশে। ওরা বাবাকে আগারতলায় পৌঁছে দেবে। আমার ছোট ভাই জানেসারও ছিল এদের সঙ্গে। ওরা বাবার যে মানসিক দ্বন্দ্ব তা আমরা তার মুখ থেকে বুঝতে পারতাম, যেটি উপন্যাসে বারবার এসেছে। কয়েকদিন পর আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু শিল্পী রফিকুন নবী আমাকে জানায় যে আমার ও বাবার ঢাকা থাকা বাঞ্ছনীয় হবে না, কারণ তার বাবা, যিনি ইন্টেলিজেন্স বিভাগের পুলিশ অফিসার, গোপনে জানতে পেরেছেন যে পাকিস্তানিদের ব্ল্যাক লিস্টে আমাদের দুজনেরই নাম আছে। এই ব্ল্যাক লিস্টের অর্থ খতম করো। অগত্যা আমি মা আর বোন আনসিফাকে নিয়ে একই রাস্তা ধরে আগের গাইড নিয়ে কোনাবন হয়ে আগরতলা যাই। বাবা তখনও আমাদের জন্য অপেক্ষা করছিলেন চট্টগ্রামের এক হিন্দু বন্ধু পরিবারের সঙ্গে। এখান থেকে যাই কলকাতায়। এখানে তিনি জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসে গাজী রহমান দেশ ছেড়ে যাচ্ছেন প্রাণ সংশয়ের কারণে। তার যাওয়ার পথে নানা ঘটনার অবতারণা, সবই মুক্তিযুদ্ধের প্রথম দিককার ঘটনা। গাজী রহমান যে শেখ আজিজুর রহমানের ছদ্মবেশ, তা লেখককে যারা চেনেন তাদের বুঝতে অসুবিধা হবে না। শওকত ওসমান উপন্যাস সমগ্র, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 11। আমরা এবার উপন্যাসের আলোচনায় চলে যাই। হয়তো উল্লেখ করার প্রয়োজন নেই যে শেখ আজিজুর রহমানের লেখক নামে শওকত ওসমান, অর্থাৎ লেখক স্বয়ং। এই উপন্যাসের প্রথম অধ্যায়ে একজন বিপন্ন অবসরপ্রাপ্ত হেডমাস্টার গাজী রহমানের সঙ্গে
পাঠকের পরিচয় ঘটে, যিনি প্রায় 1.5 মাস আগে সীমান্তের কাছাকাছি কোনো এক গ্রামে তারই এক ছাত্র ইউসুফের বাড়িতে আশ্রয় নিয়ে চরম অস্থিরতা, হতাশা, দুঃখ কষ্টের মধ্যে সময় কাটাচ্ছেন। পাক সেনাদের গণহত্যা সহ ভয়াবহ বিনষ্টি কার্যক্রম শুরু করার 1.5 মাস পর তিনি নিরাপদ আশ্রয় হিসেবে তার ছাত্রের কাছে থাকাটাই সমীচীন মনে করলেও দিন যত গড়াচ্ছে ততই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। স্বাধীনতা যুদ্ধের কথা এলেই এহিয়ার পুরা মাটির নীতি কথাটি এসে যায়। তিনি বলেছিলেন যে পূর্ব পাকিস্তানে মানুষ চায় না, চাই শুধু মাটি। এ কারণেই পাক সেনারা চরম নিষ্ঠুরতার সঙ্গে হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, নারীদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া, বাসাবাড়ি, অফিস, ব্যাংক লুট সহ এখনও কুকীর্তি ছিল না যা ওরা করেনি। তারা প্রথমে শহরগুলোতে নৃশংসতা চালিয়ে গ্রামে ছড়িয়ে পড়েছিল এবং হিন্দু সন্দেহভাজন আওয়ামী লীগপন্থী কর্মী সমর্থক, যুবক এবং মুক্তিযোদ্ধাদের ধরতে পারলে অকথ্য নির্যাতন সহ নির্বিচারে হত্যা করেছে। আতঙ্ক সৃষ্টির জন্য পাক সেনারা পরবর্তীকালে এদেশীয় দোসর রাজাকার আল-বদর এবং আল-শামস মিলে মানুষকে নৃশংসভাবে নির্যাতন চালিয়ে পরে হত্যা করে লাশ হয়তো গাছে ঝুলিয়ে রাখত অথবা পথে ঘাটে ফেলে রাখত। নদীতে ভাসিয়ে দেওয়া লাশের সংখ্যা অগণিত। নদীর মাছ মৃতদেহের মাংস খায়, এরকম একটি কথা সেই সময় সারা দেশে ছড়িয়ে পড়ার কারণে অনেক মানুষ নদীর মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল। বর্তমানে অনেক মুক্তিযুদ্ধের অনেকেই গবেষক ৭১-এর নৃশংস নির্যাতনের কাহিনী অনুসন্ধান করেছেন। তাদের বর্ণনায় পাক সেনাদের ক্যাম্পে ৬২ রকমের নৃশংস নির্যাতনের বর্ণনা পাওয়া যায়। পাশবিক নির্যাতনের চিত্র মুক্তিযুদ্ধের বিভিন্ন কথা সাহিত্য সহ ডকুমেন্টারিতেও পাওয়া যায়। মেঘনা পাড়ি দেওয়ার সময় এক বৃদ্ধ নৌকা যাত্রীর বর্ণনায় নরসিংদীর একটি বাজার লুটের বর্ণনার পাক সেনাদের বর্বরতার চিত্র এই আখ্যানে চিত্রিত হয়েছে। বৃদ্ধ গাজী রহমানের এই স্মৃতি মনে পড়ার মানসিকভাবে ভেঙে পড়েন। ইউসুফের বাড়িতে থাকা নিরাপদ নয়, কারণ ইউসুফের শ্যালক খালেদ মুক্তিফৌজে যোগদান করেছে। অতএব এখন এই বাড়ি ছেড়ে ভারতে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। ভারতের স্মরণের প্রত্যাশায় তাদের শুরু হয় নদীপথে যাত্রা। উপন্যাসের ক্লাইম্যাক্স ও পরিণতি মূলত ভারতের যাত্রাকালে চরিত্রগুলির মিথস্ক্রিয়া এবং পথের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিস্তৃত হয়। ছোট নৌকায় গাজী রহমান একা যাত্রী, তার আত্মকথন, চমৎকার নিসর্গের বর্ণনা, স্মৃতি মন্থনে বিভৎসতা, মাঝে মাঝে মাঝির সঙ্গে 2-1টি বাক্য বিনিময় নদীপথে এগিয়ে চলে। মাঝির সরল মনের বিশ্বাস যে মুজিব অ্যারেস্ট হননি, তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। নৌকায় এই ধরনের কথোপকথনে মাঝির কথায় জানা যায় যে পাক সেনাদের নির্মম হত্যাকাণ্ডের শিকার ফালুর বাবা, তার মা মাথারি এবং চরম দুর্ভোগে তারা শহর ছেড়ে গ্রামে ফিরে গেছে। নৌকা ছেড়ে বর্ডারের কাছাকাছি কোনো এক মফস্বল শহরে বন্ধু রেজা আলীর বাড়িতে আশ্রয় নেন প্রবীণ হেডমাস্টার গাজী রহমান। কোনো প্রাচীন নগরীর ভৌতিক বাড়ির মতো এই বাড়িটির স্তব্ধতার গহ্বরে তলিয়ে আছে। দুজনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ে কিছু আলাপচারিতার পর রেজা আলীর ইঙ্গিতে খাটের নিচ থেকে বের হয়ে আসে কিরণ রায়। পলাতক কিরণ রায়ও এখানে আশ্রয় নিয়েছেন জীবন বাঁচানোর জন্য। দেশের সংকটময় পরিস্থিতিতে স্বাধীনতাকামী মানুষদের উদার মনোভাবের পরিচয় ফুটে উঠেছে আলী রেজার চরিত্র চিত্রণের মাধ্যমে। কিন্তু এখানেই গাজী রহমানের শেষ স্মরণ নয়, তাকে যেতে হবে সীমান্তের ওপারে শরণার্থী হয়ে। এই বাড়িতে 3 জনের কথোপকথনের তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী বিধৃত হয়। উঠে আসে তাদের জীবন মরণের হতাশার চিত্র এবং যুক্তফ্রন্টের নির্বাচনের কথা। পথের ক্লান্তি বিনাশ করার পর জীবন বাঁচানোর জন্য আবার ছুটতে হলো গাজী রহমানকে। সীমান্তের কাছাকাছি সেই সময়কার লক্ষ্যচক্কর বাসে করে আরও দিশেহারা কিছু যাত্রীর সঙ্গে গাজী রহমান চলছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে।
আলীরেজের মতোই বিশ্বস্ত সৈয়দ আলীকে গাজী রহমানের পথের সঙ্গী করে দেওয়া হয়েছে। বাসে যাত্রাকালে সীমান্তের কাছাকাছি একটি চেকপোস্টে পাক সেনাদের বর্বরতা চিত্র ফুটে ওঠে এই আখ্যানে। করুণ আর্তনাদ, আকাশ বাতাস ভারী হয়ে ওঠে যখন দুই যুবককে ওরা ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যুদণ্ড। বাসটি চলছে, আত্মদহনে নিমগ্ন গাজী রহমানের আত্মকথন এবং নিঃসর্গের চমৎকার বর্ণনা, দেশপ্রেম ও দেশত্যাগের আত্মদহনের উত্তাপ ছড়িয়ে পড়েছে পৃষ্ঠা জুড়ে। গতিশীল ভাষার শক্ত গাঁথনি এবং নির্বেদ নিটুল বর্ণনা পাঠককে চুম্বকীয় আকর্ষণে আচ্ছন্ন করে রাখে। ঘটনা আধিক্ষণে আছে বর্ণনার ঔজ্জ্বল্য, জোরালো বক্তব্য ও বর্ণনায় মনে হয় পাঠক ও গাজী রহমানের সহযাত্রী হয়ে জ্বলন্ত উনুন থেকে মুক্তির জন্য এগিয়ে যাচ্ছে বেঁচে থাকার প্রত্যাশায়। জাহান্নামের আগুন থেকে গাজী রহমান মুক্তি পেতে চান। তিনি মনে করেন পুরো দেশটা জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে, যা থেকে দেশের মানুষের মুক্তির প্রয়োজন। তাদের পথ চলার মধ্য দিয়ে প্রকৃতির চিত্রল বর্ণনা, ব্যঞ্জনা, কাহিনীর পাশাপাশি পাঠকের জন্য বাড়তি রসদ। উপন্যাসের বা গল্পের কাহিনী বা ঘটনা সাহিত্য অনুরাগীদের তৃপ্ত করতে পারে, তার জন্য বাড়তি রসবোধ, বিশেষ করে পরিপ্রেক্ষিত ও নিসর্গের দৃশ্যকল্প বৈচিত্র্য আনতে পারে। দীর্ঘ পথ পরিক্রমায় পরিশেষে গাজী রহমান ও তার সহযাত্রীরা ভারতের সীমান্তে পৌঁছাতে সক্ষম হয়। মৃত্যুপরি থেকে তারা মুক্তি পান। মাতৃভূমির জন্য তাদের দর্দি মন কাঁদে। পেছনে ফিরে দেখে বিধ্বস্ত বিদীর্ণ 56,000 বর্গ মাইলকে, স্বদেশকে। পথশ্রান্তির অভিঘাতে গাজী রহমান জর্জরিত, নিরাপদ আশ্রয়ে গিয়ে পৌঁছালেও তার মন পড়ে থাকে স্বদেশের মাটিতে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে জাহান্নাম হইতে গাজী রহমান বিদায় হলেও তিনি আশাবাদী যে জাহান্নাম ধ্বংস হয়ে শীঘ্রই স্বর্গভূমি স্বাধীন দেশে তিনি ফিরে আসবেন। সংক্ষিপ্ত আলোচনা জাহান্নাম হতে বিদায় এভাবেই। তবে কাহিনীর ভিতরে যে পথযাত্রার যে চিত্র বর্ণনা, সেগুলি মূলত আকর্ষণীয় বিষয়। কিন্তু আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় পথযাত্রার এবং অবস্থানকালীন মিথস্ক্রিয়া এবং বিভিন্ন ঘটনার বর্ণনা, কথোপকথন ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আনা সম্ভব হয়নি। তবে পাঠক এই উপন্যাস পড়ে অবশ্যই আনন্দ পাবেন, উপভোগ করবেন, এ কথাটি স্বীকৃত, আমার বলার প্রয়োজন নেই। আমরা এখন শওকত ওসমানের দ্বিতীয় উপন্যাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় উপন্যাস নেকড়ে অরণ্য। নেকড়ে অরণ্য উপন্যাসের নামকরণেই উপন্যাসের ভাবার্থ অনুধাবনযোগ্য, তাৎপর্যপূর্ণ তো বটেই। 11টি অধ্যায়ে 46 পৃষ্ঠার উপন্যাসিকার মুক্তিযুদ্ধের সময় ইসলাম রক্ষার নামে পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য এদেশে যুদ্ধরত পাক বাহিনীর ক্যাম্পে আটকে রেখে নিরীহ কিশোরী যুবতীদের উপর যে পৈশাচিক ধর্ষকামিতার নির্মম ঘটনা ঘটাত, তারই চিত্র লেখক ফুটিয়ে তুলেছেন নৈপুণ্যে ও বৈদগ্ধে। এ উপন্যাসে বর্ণিত দৃশ্যকল্প তখন এদেশের পাক সেনাদের প্রতিটি ক্যাম্পেই ছিল। ক্ষুদ্র পরিসরের উপন্যাসিকায় ধর্মের নামেও ভণ্ড পাকিস্তানিদের অশুভ পৈশাচিক আচরণ ছিল নেকড়ের মতো হিংস্র। তানিমা, জায়েদা, রাশিদা, সখিনা, আমোদিনী, চাষিবউ প্রভৃতি চরিত্রগুলোর মাধ্যমে 71 নারী নির্যাতনের চিত্র লেখক যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা ছিল বস্তুত সমগ্র বাংলাদেশেরই নির্যাতিত নারীদের চিত্র, হাহাকার ও আর্তনাদের ধ্বনি, অশ্রু কান্না, বিষাদের নিস্তরঙ্গ প্রবাহ। নারী নির্যাতনের পাশাপাশি লম্পট মাতাল
পাক সেনাদের মদ্যপানের আসর আর মাংস রুটি খানাপিনার বিলাসিতা মদমত্ত সৈনিকদের চরিত্র একইভাবে একই ল্যান্ডস্কেপে চিত্রিত হয়েছে। দেশীয় দালালদের দৌরাত্ম্য, রাজনৈতিক বিশ্লেষণ, আটকে থাকা নারীদের মনস্তাত্ত্বিক অবস্থার বিশ্লেষণ সহ তখনকার সারা দেশের প্রতীক হিসেবে ওই ক্যাম্পের অমানবিক করুণ পরিস্থিতি লেখক চিত্রায়িত করেন অত্যন্ত দরদ দিয়ে। এটি 1972 সালে রচিত, জানা যায় ভূমিকা পর্বে। 1971 সালে যুদ্ধকালে বাংলাদেশের কোন অঞ্চলে বাইরের আলো বাতাস রুদ্ধ অন্ধকার সিভিল সাপ্লাইজের গুদামে হতভাগা কয়েকজন কিশোরী ও তরুণীর নির্যাতনের মধ্য দিয়ে শুরু এবং তাদের হত্যা ও আত্মহত্যার মধ্য দিয়ে এই উপন্যাস সমাপ্ত হয় এক বেদনাবিধুর করুণ চিত্রের মাধ্যমে। রস পরিসরের আখ্যান হলেও টান টান উত্তেজনা, বাংলা উর্দু গতিশীল নির্মেদ ভাষা, ঘটনা নির্ভর আখ্যানটি এক বৈঠকে শেষ হলেও 71 নির্যাতিত নারীদের আত্মচিৎকার ও ক্লেদাক্ত জীবনের বিষাদের শীতল স্রোত পাঠকের মনে নিঃসন্দেহে বয়ে যেতে থাকে দীর্ঘ সময় ধরে। ইসলাম ধর্মের তথাকথিত রক্ষকরা দুর্বিচার ও নির্বিচারের গণহত্যা, নারী নির্যাতন, লুটতরাজ সহ মানব জাতির জন্য পৈশাচিক নিকৃষ্ট সকল কাজে উস্তাদ কতিপয় খানসেনা, যেমন ক্যাপ্টেন রেজা খান, শের খান ও কয়েকজন খান সিপাহী ছিল ওই নির্যাতন শিবিরের প্রধান পুরুষ, যাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল তানিমা, জায়দা, জয়ী, সখিনা, রাশিদা, আমোদিনী, চাষিবু এবং আখ্যানের শেষ দিকে ধৃত মুক্তিযোদ্ধা উজির আলী। এই চরিত্রগুলোকে ভিত্তি করে মুক্তিযুদ্ধের একটি নির্যাতনের দলিল নেকড়ে অরণ্য নির্মিত হয়। ঔপন্যাসিক নারীর চরিত্রগুলো বর্ণনা করতে গিয়ে তাদের শারীরিক গড়ন ও বয়স উল্লেখ করেছেন। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী কিশোরী সখিনা এবং বেশি 50 ঊর্ধ্ব চাষিবু। ক্যাম্পে সবাইকে বস্ত্রহীন অবস্থায় রাখা হতো, যা উপন্যাসিকার দ্বিতীয় অধ্যায়ে শিহরিত হওয়ার ঘটনা। লেখকের ভাষায় তারা 4 জন উবু হয়ে বসেছিল, প্রত্যেকের হাঁটুর উপর মাথা। দুঃখের বোঝায় অবসন্নদের জন্য এই দেহভঙ্গি আবহমান কাল থেকে চালু আছে, নতুন কিছু নয়। পরস্পরের সান্নিধ্যে বুক হালকা করে, তাই নৈকট্যের তৃষ্ণা এমন ক্ষেত্রে পরম। কিন্তু কারো মুখ আমরা দেখতে পাবো না। অবয়বের দর্পণে হৃদয়ে ছায়া পড়ে, কারো মুখ আমরা দেখতে পাবো না। বলা বাহুল্য যে মুক্তিযুদ্ধের উপন্যাস, গল্প কিংবা প্রামাণ্যচিত্র বা কাহিনী, ইতিহাস, আত্মজৈবনিক কাহিনী এবং সাক্ষাৎকারের পাঠের মাধ্যমে ক্যাম্পের যে বর্ণনা পাওয়া যায়, তাতে এই আখ্যানটিও বাস্তবতার আঙ্গিকে রচিত। খানসেনাদের দুর্দমন্য, নিকৃষ্ট মানসিকতা, ধর্ষকামিতা, হৃহংসা লামপট্যের চিত্র লেখক যথাযথভাবে চিত্রিত করেছেন। ওরা এমনই হিংস্র, খুনি, লম্পট, মাতাল ও নির্যাতনকারী ছিল, যার প্রমাণ বিভিন্নভাবে পাওয়া যায়। লেখক যুক্তিসঙ্গতভাবেই দখলদার বাহিনীকে নেকড়ে হিসেবে চিহ্নিত করেছেন। বুঝিয়েছেন পাক সেনাদের মানবিকতা বোধ বলতে কিছুই ছিল না, ওরা ছিল চরম পৈশাচিকতার পরাকাষ্ঠা। রশিদা ও চাষিবউ বয়সে বড় এবং তনিমা, সখিনা, জায়েদা, জয়ী, আমোদিনী, চাষিবউ চরিত্রগুলির মিথস্ক্রিয়ার ক্যাম্পের নির্যাতন থেকে নিষ্কৃত পেয়ে বেঁচে থাকার আর্তনাদ, তাদের শারীরিক অসুস্থতা, স্নানাহার, নিদ্রাহীনতা, অবস্থায় যাপিত জীবনের নির্মমতা ইত্যাদি বিষয়গুলো পর্যায়ক্রমে একটি ধারাবাহিক রূপ লাভ করে। জীবনের প্রতি বীতশ্রদ্ধ তরুণীরা মৃত্যুকে আঁকড়ে ধরতে চাইলেও সে সুযোগ তারা পায়নি। ওরা আত্মহত্যা করতে পারে এমন ধারণা থেকে পাক সেনারা তাদের বিভস্ত্র করে রেখেছে। বয়সের কারণেই হোক কিংবা বড় বোনের মতো দায়িত্ববোধের কিংবা মানবিকতার কারণেই হোক, রশিদা ও চাষিবউ অন্যদের বারবার বলতো আল্লাহকে ডাকার জন্য।
তরুণীরা জীবনের প্রতি এতটাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল যে রশিদ ও চাষি বউয়ের কথা কি শ্লেষের সঙ্গে তুচ্ছ জ্ঞান ও কটাক্ষ করত। সৃষ্টিকর্তার প্রতি তাদের বিশ্বাস থাকলেও এরকম নির্যাতনের মধ্যে সেই বিশ্বাস তারা হারিয়ে ফেলে। কষ্টের বিষবাষ্পে তারা প্রতিনিয়ত শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুকে হাসিমুখে বরণ করতে চায়। এই ক্যাম্পের নিষ্ঠুরতা পাঠের সময় পাঠকের হিটলারের গ্যাস চেম্বারের কথা মনে পড়াটা খুব স্বাভাবিক। এই ক্যাম্প যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের বন্দি শিবিরের মতো ভয়ঙ্কর ছিল। ক্যাম্পের ভেতরেও নির্যাতিত নারী চরিত্রগুলো লেখক বিচক্ষণ দরদ দিয়ে সৃষ্টি করেছেন, অন্যথায় চরিত্রগুলো টাইপড হয়ে যেত। জনৈক ডাক্তারের স্ত্রী 5 বছরের ছেলের জননী আমোদনীর চরিত্রের মধ্যে অস্তিত্ববাদের উত্তাপ পাওয়া যায়। এত দুঃখ কষ্টের মধ্যে সে অন্যদেরকে বাঁচিয়ে রাখার সাহস দিয়ে যাচ্ছে, অনেকের মুখে হাসি ফোটাতে চাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আমোদিনীও হেরে যায় জীবনের কাছে। শেষের দিকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নিজেও শরীরের উপর নির্যাতন চালানো শুরু করে, কিন্তু অন্যদেরকে বুঝতে দেয়নি। জেনোভা পাখি শিকারীরা পাখি শিকার করে আনে, খাঁচায় বন্দি করে নিত্যদিন। এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে যেমন ধরে আনা হয় মেয়েদেরকে, তেমনি পাকসেনারাও বিভিন্ন ক্যাম্প থেকে এসে উপভোগ করে। ইসলাম রক্ষাকারী বাহিনীর সদস্যদের চরম আনন্দের উপভোগের সামগ্রী হয় এদেশের নিরীহ নারীদের দেহ। অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে মেয়েরা আত্মহত্যা করতে শুরু করে। তাদের কাছে হাসতে লাগলো তনিমা। প্রেতের রাজ্যে এতক্ষণ নির্জনতা ঘুচে গেছে। হাসি নয়, যেন নির্মমতা ফালি ফালি গোটা গুদামের ভেতর স্প্লিন্টারের মতো এদিক ওদিক ছুটে যাচ্ছে। তারই মধ্যে তানিমা উচ্চারণ করে ফেলে, মৃত্যুই মৃত্যুই ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় মঙ্গল পূর্ণ ধর্ম। লেখক ক্যাম্পের নির্যাতিত নারীদের মনস্তাত্ত্বিক জটিল পাঠ নিপুণভাবে উন্মোচন করেছেন এবং সেই সঙ্গে তাদের পারিবারিক কিছু ঘটনাও উল্লেখ করে তখনকার সমাজ বাস্তবতার আবহ তৈরি করেছেন। কথা সাহিত্যের একজন নিপুণ কারিগর হিসেবে উপন্যাসের ক্যানভাসে বাস্তবতার আবহ তৈরি করে পূর্ণতা প্রদান করেছেন তিনি। তানিমার স্বামী একজন খাঁটি বাঙালি এবং দেশের স্বাধীনতার জন্য তার অবদানের কথাও অঙ্কিত হয়েছে। আখ্যানে মুক্তিযোদ্ধা উজির আলীকে বন্দি করে এনে নারীদের ক্যাম্পে দিগম্বর করে বন্দি করা হলে কিছুটা নাটকীয়তা আভাস পাওয়া গেলেও উজির আলী এবং বন্দি নারীদের মধ্যকার পারস্পরিক মমতাবোধের কারণে এক মর্মান্তিক ও আবেগ ভারাক্রান্ত পরিবেশের সৃষ্টি হয়। উজির আলী বিদ্রোহ করলে তাকে কিছুদিন পর হত্যা করা হয়। 3 নারী আত্মহত্যার পরও হানাদারদের বক্রকৃতির সীমা নেই। মাদকাসক্তরা দাঁত কেলিয়ে হাসে। নারীদের মৃত্যু তাদের উপভোগের উপাদান। আখ্যানের পরিণতি ঘটে কিশোরী সকিনার আত্মহত্যার মধ্য দিয়ে। তার আত্মহত্যার কৌশলটিও অভিনব। নিজের নখ লম্বা করে একদিন নখ দিয়ে তলপেট ছিঁড়ে আত্মহত্যা করে। ভয়াবহ বড় বিভৎস এই দৃশ্যকল্প। কিন্তু ক্যাম্পের নারীদের মৃত্যুর করুণ আর্তনাদের আভাস ভারী হলেও নেকড়ের বক্র হাসি থামেনি। এমন হিংস্রতার ঘটনা মানবকুলের জন্য কলঙ্ক। মানুষ আর মানুষ থাকে না, নেকড়ের শাড়িতেই নেমে আসে। আখ্যানের ভাষা ঝরঝরে ও নিটল। হানাদারদের সংলাপ উর্দু ভাষায় রচিত, যা চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছে। ক্যাম্পের নারীদের মধ্যে গ্রামের নারীদের ভাষা ও সংলাপ আঞ্চলিক করাতে চরিত্রগুলি প্রাণ পেয়েছে। উর্দু ভাষার ছোট ছোট সংলাপ হওয়ায় পাঠকের বুঝতে বেশি অসুবিধা না হলেও অনগ্রসর পাঠকের পক্ষে বোঝা কঠিন হতে পারে। এই সংলাপের মধ্য দিয়েও চরিত্রের ইমেজ তৈরি হয়। স্পষ্টতেই লক্ষ্য করা যায় মিখাইল বাখতিনের দ্বিরালাপ তত্ত্বের দি ডায়ালজিক ইমাজিনেশন ছায়া।
শওকত ওসমানের ৭০ দশকে রচিত মুক্তিযুদ্ধের 4টি উপন্যাসের মধ্যে আমরা এখন তৃতীয় উপন্যাসটি নিয়ে সামান্য কথা বলছি। তৃতীয় উপন্যাসের নাম দুই সৈনিক। 10টি অধ্যায়ে বিভাজিত 64 পৃষ্ঠার ক্ষুদ্র পরিসরের দুই সৈনিক উপন্যাসটি এক রাতের ঘটনাকে কেন্দ্র করে রচিত। এই রাতের ঘটনায় এমন চমৎকার উপন্যাস বাংলা সাহিত্যে আর সৃষ্টি হয়েছে কিনা জানা নেই। বাংলা সাহিত্যে আন্দালিব রাজদির উপমন্ত্রী উপন্যাসটি কয়েক ঘন্টার বাসযাত্রার পরিপূর্ণতা পেলেও সেটি চেতনা প্রবাহের পূর্বেকার ঘটনাবলী বা ফ্ল্যাশব্যাকে বর্ণিত হয়েছে। চেতনা প্রবাহ রীতির জন্য বিখ্যাত দুটি উপন্যাস জেমস জয়েসের 800 পৃষ্ঠার ইউলিসিস এবং ভার্জিনিয়া ওলফের 225 পৃষ্ঠার টু দ্য লাইট হাউস। সমন্বয়ের ব্যাপ্তি একদিন হলেও কাহিনীতে কখনো অতীত, কখনো বর্তমান, আবার ভবিষ্যতের ইঙ্গিত প্রদানের মাধ্যমে রচিত। এ প্রসঙ্গে নিচের উদ্ধৃতিটি প্রণিধানযোগ্য। জেমস জয়েসের ইউলিসিসে মাত্র 24 ঘন্টার কাহিনী। তাতে চরিত্র বিভিন্নভাবে পরস্পরের কাছে আসে, দূরে যায়, কাছে আসে। প্লট বলতে এই 3 চরিত্রের প্রধান দুজনের মুহূর্তের গড়িয়ে যাবার বিবরণ। ভার্জিনিয়া ওলফের টু দ্য লাইট হাউস এ প্রথাগত প্লট বলতে কিছু নেই। একটি পরিবার ছুটি কাটাতে এসে এক স্থান থেকে নৌকা করে আরেক স্থানে যাবার কি যাবে না এ ভাবনাই হচ্ছে গল্প। এর মধ্যে মিসেস রামসে ও তার স্বামী ও পরিবারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ও খুঁটিনাটি যে চরিত্র তৈরি করে, তাতে গল্পহীন গল্পের মানুষগুলি বেড়ে ওঠে। আমরা একটি প্রধান চরিত্রের চেতনা ধারার বিকাশকে দেখি, তার অনুভূতি আলোকে বিশ্বকে প্রত্যক্ষ করি। অর্থাৎ চেতনা প্রবাহ শৈলীর উপন্যাসে প্লট কাঠামো ভেঙে যায় এবং এই শৈলীর উপন্যাসে সময় একেবারে খণ্ডিত, আনুপূর্বিক বলতে কিছু নেই, কারণ সময়ের পরম্পরা নির্ধারিত হয় চরিত্র উপলব্ধি থেকে। এজন্য সময়, অতীত, বর্তমান, ভবিষ্যতের সীমারেখায় বিন্দু না থেকে সময় চরিত্রের চেতনায় একাকার হয়ে যায়। সময় বিন্যস্ত হয় ভগ্ন ক্রমশৈলীতে। উত্তরকালের সাহিত্য, আহমেদ মাওলা, পৃষ্ঠা 12 থেকে 13। উদ্ধৃতিটি গ্রহণ করা হয়েছে। এবার আসা যাক উপন্যাসে। উল্লিখিত উপন্যাসগুলিতে খণ্ড খণ্ড কাহিনী, অতীত ও বর্তমানের কাহিনীর বিন্যস্তের মধ্য দিয়ে উপন্যাস সৃষ্টি হলেও দুই সৈনিক উপন্যাসিকায় কোনো একদিনের বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত গল্পটি তৈরি হয়। ভোরে গিয়ে ধর্মান্ধ কপট পাকিস্তান প্রেমী মৃধার আত্মহত্যার মধ্য দিয়ে উপন্যাসের পরিসমাপ্তি ঘটে। তবে কাহিনীর খাতিরে অতীতের যৎকিঞ্চিৎ ব্যঞ্জনা রয়েছে। 3.5 হাত ভূমি ইমদাদুল হক মিলনের উপন্যাসটি একদিনে বর্ণিত একটি মুক্তিযুদ্ধের উপন্যাস, তবে কাহিনী ছড়িয়েছে পূর্বের বিভিন্ন ঘটনায়, সময়ের ব্যতীতও অনেক। উপন্যাসের ভরকেন্দ্রে 1971 সালের তথাকথিত শান্তি কমিটির চেয়ারম্যান হিপোক্রেট হাজী মখদুম মৃধা স্বাধীনতা বিরোধী গ্রামের একজন দাপুটে যোদ্ধার। সেই স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের চাঁদাপাতি দিয়ে সহযোগিতা করে, আবার বয়সের অজুহাত দেখিয়ে মুসলিম লীগের সভায়ও যায় না। 2 নৌকায় পা দিয়ে থাকলেও পাকিস্তানি আর্মিকে মনে করে বিশ্বের সেরা বাহিনীর আর ফেরেশতা। এই হিপোক্রেট হাজী মখদুম মৃধার ঘরে সুন্দরী ও শিক্ষিতা 2 যুবতী কন্যা চামিলি ও সাহিলি, বৃদ্ধা মা ও তার স্ত্রী। গ্রামের এক মৌলানা সৈয়দ মাতব্বর, আঞ্চলিক ভাষায় মাতবর, যা তার পদবী। মখদুম মৃধার তল্পিবাহক এবং তাদের মধ্যে খাতির আত্মীয় বেশ জোরালো। গ্রামের বর্ণনা অনুযায়ী বলা যায় সেটি কোনো অগ্রসর এলাকা। মৃধা ও মাতবরের মধ্যে রাজনৈতিক আলাপ আলোচনা, আইয়ুব খানের গুণগান, শেখ মুজিবকে তুচ্ছ তাচ্ছিল্য করা, জয় বাংলার পতন অনিবার্য, পাক বাহিনীর স্তুতি ইত্যাদি যুদ্ধকালে ছিল তাদের প্রাত্যহিক আড্ডার এজেন্ডা। একদিন বিকেলে মৃধা জানতে পারে বাড়ির আশেপাশের রাস্তা দিয়ে
আর্মির কনভয় যাবে এবং এই সুযোগ সে কাজে লাগিয়ে পাকিস্তানিদের প্রীতিভাজন হতে চাইল। সময় মতো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তার ইচ্ছে পূরণ করল মেজর হাকিম, ক্যাপ্টেন ফয়াজ এবং আধা ডজন জওয়ানকে আমন্ত্রণ জানিয়ে। তারাও মৃধার আতিথ্য গ্রহণ করে খুশ মেজাজে। উপন্যাসিকার মূল গল্পটি মূলত এখান থেকে শুরু। মেজর হাকিম ও ক্যাপ্টেন ফয়াজের বেশভূষায় ও শারীরিক গড়ন তাদের আপ্যায়নের বর্ণনার মধ্য দিয়ে কাহিনী এগিয়ে যেতে থাকে। প্রথমে বিকেলে জলযুগের পর চামেলি ও সাহিলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কাহিনী গড়িয়ে যায় ওই চারজনের মধ্যে। দুই কলেজ পড়ুয়া তরুণী বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় পারদর্শী হওয়ায় খুব সহজেই ওদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে সক্ষম হয়। আল্লাহর ফেরেশতা পাকিস্তানি দুই অফিসারও ভদ্রলোকের মতো ব্যবহার শুরু করে। বিকেলে জলযুগের পর মৃধার আন্তরিক আবদারের পর রাতের ভোজের ব্যবস্থা করা হয়। এর আগে তাদের সঙ্গে আনাজ শরাব পানের আসর বসে। মৃধা তদারক করে, কিন্তু দুই অফিসার নিশ্চিন্তে ও আয়সে শরাব পান করে। বাড়ির পাশের আঙিনায় জওয়ানরা পাহারায় নিযুক্ত। মাতবরের স্ত্রীকে আনা হয় রাঁধুনি হিসেবে। বাড়িতে রান্নাবান্নার বর্ণনা, চামেলি ও সাহিলের চাঞ্চল্য, দুই অফিসারের মধ্যে মদ্যপানের বর্ণনার মধ্য দিয়ে আখ্যানের নির্মিতি। মৃধা খাস পাকিস্তানি, জান দিতে প্রস্তুত এবং ভারতের দালাল মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলে পাকিস্তানিদের মন জয় করার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। আয়োজন হয় রাতের খাবারের। সৈনিকরা মদ্যপান আর আমোদ ফুর্তিতে মত্ত। অফিসারদের চমৎকার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, যেমন বাড়িতে নতুন জামাতা যেমন ব্যবহার করে ঠিক তেমনি। হৃষ্টচিত্তে মৃধাও আদর যত্ন খাতিরের ডালা খুলে দেয়। বাড়িতে আনন্দ আর সুখের নহর বয়ে যেতে লাগলো। দূরদেশীয় কয়েকজন মুসলমান সেনাকে আপ্যায়ন করে তুষ্ট করতে পেরে এবং ওদের মুখ থেকে প্রশংসা শুনে চামেলি ও সাহিলের মনেও শান্তি ও পরিতৃষ্টির সীমানা ছাপিয়ে যেতে লাগলো। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। নৈশভোজের পর পাকসেনাদের তাণ্ডব শুরু হয় এবং তাদের প্রকৃত চেহারা বেরিয়ে আসে মুখোশের ভেতর থেকে। দুই অফিসার চামেলি ও সাহিলিকে কাঁধে উঠিয়ে নিয়ে যায়। পাকসেনাদের বাড়িতে নিমন্ত্রণ করে আনাকে মৃধার মা ভালো চোখে দেখেননি। এমনকি মৃধার অবিমৃষ্যকারিতাকে মা মেনে নিতেও পারেননি। মৃধার চোখে ভাসে তার পিয়ারের পাকিস্তানি ফেরেশতাদের কাজ। বৃদ্ধা মায়ের বর্ষণায় স্ত্রীর আহাজারি, দুই কন্যার অপহরণের অভিঘাত মৃধা সহ্য করতে পারেনি। পরদিন কূপ ভরে মাতবর আবিষ্কার করে মকদুম মৃধার বাড়ির সামনে একটি গাছের ডালে ঝুলছে। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু কৌশলী লেখক, ইসলামের খেদমতগার মনে হলো হিপোক্রাইট খাঁটি মুসলমানের চরিত্রের সব দিক উন্মোচন করেছেন। তিনি পরিসমাপ্তি ঘটান অভিনব কায়দায়। শহীদ মাতবর গাছের ডালে ঝুলন্ত মৃধার লাশের পাঞ্জাবির পকেটে হাতে কিছু টাকা পায় এবং টাকাগুলি সে নিয়ে সটকে পড়ে। মৃতদেহের পাঞ্জাবির পকেট থেকে 10টি টাকা হাতিয়ে নেওয়ার দৃশ্যকল্প মাতবরের জঘন্য মানসিকতার স্বরূপ উদ্ঘাটিত হয়েছে। এই তো এক রাতের গল্প। দুই বোনকে তখন কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সেই দৃশ্য ছিল ভিন্ন রকম করুণ, পাঠককে আপ্লুত করার মতো। এই গল্পের প্রথম দিকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচিত হয়েছে এবং মৃধার সঙ্গে দুই কমান্ডারের সংলাপের 71 চিত্র চিত্রিত হয়েছে। বুড়ি বিবি অর্থাৎ মৃধার মায়ের শেষ কথার মধ্য দিয়ে দেশভাগের আক্ষেপও প্রকাশিত হয়। হিন্দুদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদের তিরস্কার নিশ্চিত হয়। বুড়িমা যেন হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসের সেই মাকে দেখা যায়, অথবা বুড়ি বিবির মধ্যে দেখা যায় আগুন পাখির মায়ের মধ্যে
যে ঠান্ডা আগুনের মতো প্রতিবাদ উচ্চারিত হয়েছিল যে ধর্মের জন্য কি একটা দেশ ভাগ হতে পারে, সেই আগুনের উত্তাপ যেন বুড়ি বিবির কণ্ঠ থেকে ছড়িয়ে পড়ে। দেশভাগের, বিশেষ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলার দ্বিখণ্ডন, যা অনেক মানুষের হৃৎপিণ্ডের দ্বিখণ্ডিত হয়ে বেদনায় মোড়ানো ক্রোধে আক্রোশে জ্বলন্ত অগ্নিপিণ্ড তার সময়ে অসময়ে প্রকাশ পায়, তা মৃধাকে তিরস্কারের মধ্যেও নিহিত ছিল। এই উপন্যাসিকা পাঠে শওকত ওসমানের ভাষাজ্ঞানের গভীরতা সম্পর্কে আঁচ করা যায়। তিনি প্রমিত বাংলা ভাষার সাবলীল ব্যবহার ও শব্দচয়নে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক ও গ্রামীণ শব্দের প্রয়োগ, উর্দু ভাষা ও কবিতার ব্যবহার পাঠককে আকৃষ্ট ও মুগ্ধ করে। কিছু উর্দু বাক্যের তর্জমা দিয়ে পাঠককে আনুকূল্য দেখালেও অনেক বাক্যের তর্জমা না করায় উর্দু ভাষা যাদের জানা নেই তাদের প্রতি কিছুটা অবিচার করেছেন লেখক। সংকটের সময়ে মানুষের চরিত্র প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়। স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের মানুষের চরিত্র বোঝা গিয়েছিল এবং স্বাধীনতার পর আবারও নতুন করে অনেকের স্বরূপ উন্মোচিত হয়েছিল। যুগে যুগে মানুষ বদলে যায় নিজের স্বার্থে। স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের পাকিস্তান প্রেমী ইসলামপন্থী রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতার পক্ষে যদি কাজ করত, তাহলে এই দেশ 3 মাসে স্বাধীন হতো। এত মানুষের প্রাণহানি, নারী নির্যাতন, দেশের সম্পদ লুটপাট, অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হতো না। ওদের চেহারা যুদ্ধের সময় এক এক রকম হতে দেখা গেছে এবং যুদ্ধের পর অন্যরকম। আবার 75-এর পর পূর্বের ভূমিকায় ফিরে আসে তারা। শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসে দেখা যায় 75 পরবর্তী সময়ে 71-এর কাহিনী দালালদের উত্থান ও ক্ষমতার দাপট। এই ছোট্ট উপন্যাসিকায় মাধ্যমে প্রাজ্ঞ ও কৌশলী কথাসাহিত্যিক মৃধা ও সৈয়দ মাতবরের চরিত্রে এমনভাবে চিত্রিত করেছেন যা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের মানুষগুলোর চেহারা ভেসে ওঠে। প্রাণচঞ্চল 2 তরুণীকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এভাবে অসংখ্য তরুণী গৃহবধূকে পাক সেনারা ধরে নিয়েছে, যাদের কেউ লাশ হয়েছে, কেউ বীরাঙ্গনা হয়ে দুঃখে দুঃখে মরছে। শওকত ওসমানের 70 দশকের অথবা মুক্তিযুদ্ধের 4টি উপন্যাসের মধ্যে সর্বশেষ জলাঙ্গি। আমরা এই পর্বে জলাঙ্গি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। জলাঙ্গি উপন্যাসটি 9টি অধ্যায়ে বিভাজিত 34 পৃষ্ঠায় উপন্যাসিকা ক্যাম্পাসের নারী ও মুক্তিযোদ্ধাদের নির্যাতনের চিত্র ফুটিয়ে তুলেছেন কথাসাহিত্যিক শওকত ওসমান। এই উপন্যাসিকায় মুক্তিযুদ্ধের পটভূমিও সংক্ষেপে উৎকীর্ণ হয়েছে। এদেশের মানুষের মনোভাব ও বিশ্লেষিত হয়েছে চমৎকারভাবে। প্রজ্ঞাবান কথাসাহিত্যিক কাহিনী নির্মাণে ভিন্নতা এনেছেন। পাকসেনাদের বর্বরতা ও পৈশাচিকতার শিকার যে এদেশের মানুষ তাদের কাছে কেমন ক্রীড়নক ছিল তার বর্ণনায় পাঠককে মর্মাহত করে। এতে অঙ্কিত হয় জামির ও হাজেরার নিটুল প্রেম এবং তাদের দেশপ্রেমের ছবি। নদী বিধৌত বাংলার নিসর্গের বর্ণনার প্রথম থেকে আখ্যানে এক প্রকার মাদকতা তৈরি হয়েছে। সাহিত্য অনুরাগীদের কাছে সাবলীল ভাষার প্রাকৃতিক মাধুর্যের বর্ণনা পাঠককে নিঃসন্দেহে আকৃষ্ট করবে। স্বল্প বিস্তারের এই আখ্যানে 6 দফা জয় বাংলা এবং বঙ্গবন্ধুর কথা উল্লেখ রয়েছে, যা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল চেতনা ও মূল মন্ত্র ছিল। সম্পূর্ণ গ্রামীণ প্রেক্ষাপটে রচিত বাঁকা জল গ্রামের মানুষ হাজেরা ও জামির, তাদের মধ্যে প্রেম ছিল। যুদ্ধের সময় হাজেরাকে ক্যাম্পে বন্দি রেখে নির্যাতন করা হয়। জামির মুক্তিফৌজে যোগ দেয় এবং ঘটনাক্রমে জামির রাজাকারদের হাতে ধৃত হয়ে ওই ক্যাম্পে এনে পাক সেনাদের কাছে সোপর্দ করা হয়। কঠিন ইন্টারোগেশনের পর জানা যায় হাজেরা হলো জামিরের প্রেমিকা। পাক সেনাদের মাথায় তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
মাথায় ঢোকে শয়তানি বুদ্ধি। এক মুক্তিফৌজকে হত্যা করার জন্য ভিন্ন কৌশলের অবলম্বন করে, আয়োজন করে হত্যাকাণ্ডের এক অভিনব খেলার। নেকড়ে উপন্যাসিকায় ক্যাম্পে নারী অকথ্য নির্যাতনে যেরকম বর্ণনা রয়েছে, এই ক্যাম্পেও এরকম নির্যাতনের চিত্র শওকত ওসমান ফুটিয়ে তুলেছেন। এই ক্যাম্পে উজির আলীর মতো এখানে জামিরকে আনা হয়েছে। পার্থক্য কিছুটা আছে। জামির আলী হাজেরার প্রেমিকা এবং এই যুগলকে হত্যা করার পূর্বে হানাদাররা নির্মম পৈশাচিক আনন্দের খেলাটি লেখকের একটি অনবদ্য সৃষ্টি বলা যেতে পারে। ক্যাম্পে জামিরকে উপর্যুপরি কয়েকদিন নির্যাতন করে, যাতে সে হাজেরার সঙ্গে অন্য নির্যাতিত নারীসহ হানাদারদের সবার সামনে শারীরিকভাবে মিলিত হয় বা হতে বাধ্য হয়। প্রথমে জামির কিছুতেই রাজি হয় না তার আরাধ্য প্রেমিকার সঙ্গে সবার সামনে মিলিত হতে। সে মৃত্যুকে হাসিমুখে বরণ করতে প্রস্তুত, কিন্তু তবু প্রেমিকার সঙ্গে প্রকাশ্যে মিলনের সম্মতি দেয়নি। তাকে লোভ দেখানো হয় যে মিলিত হলে প্রেমিক প্রেমিকাকে ক্যাম্প থেকে মুক্ত করে দেওয়া হবে। এই লোভেও হাজেরাকে সবার সামনে সে কলঙ্কিত করতে চায়নি। কিন্তু জামির আলীর উপর নির্যাতন এতটাই পাশবিক ও নির্দয় ছিল যে শেষ পর্যন্ত সহ্য করতে পারছিল না। ওই নির্যাতন করা হচ্ছিল হাজেরার সামনেই। জামির আলী হয়তো ওদের নির্যাতনে মৃত্যুবরণ করত, কিন্তু প্রেমিকের উপর নির্যাতন হাজেরা সহ্য করতে পারছিল না, এবং তারই অনুরোধে জামির শেষ পর্যন্ত হাজেরার সঙ্গে সবার সামনে দৈহিক মিলনে সম্মত হয়। আদমরা প্রেমিক প্রেমিকার মিলন দৃশ্য দেখে হানাদাররা পৈশাচিক বিভৎস উল্লাসে উঠ্ট হাসিতে ফেটে পড়ে। এই পর্যন্ত হলেও হতো, কিন্তু না, তখন তারা ইসলামের খাদেম হয়ে যায়। ইসলাম ধর্ম রক্ষা করার নামে বলতে শুরু করে যে জামির ও হাজেরা শরীয়ত বিরোধী কাজ করেছে, যে কাজের শরীয়ত মোতাবেক বিচারের আয়োজন করতে হবে, অর্থাৎ তাদেরকে শরীয়ত মোতাবেক বিচারের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। প্রহসন কাকে বলে? মানুষ নিয়ে যে এক আশ্চর্য খেলা, মানুষকে হত্যা করার এজন্য এক নির্মম হাস্য নাটকের রঙ্গমঞ্চ। ব্যভিচারের শরীয়ত বিরোধী বিচারে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের চোখ বেঁধে, হাত বেঁধে নদীর কিনারে নেওয়া হয়। নদীর কিনারে অসংখ্য মানুষ দেখতে এসেছে ব্যভিচারের শাস্তি। মেজর হাশিমের নির্দেশে ওদেরকে নৌকার কিনারে দাঁড় করিয়ে গলায় পাথর ঝুলিয়ে দেওয়া হয় এবং ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। নৌকা দিয়ে পড়ার সময় জামির ও হাজেরা সমৎসরে চিৎকার করে ওঠে, জয় বাংলা জয়। আখ্যানটি প্রেমিক প্রেমিকার মৃত্যু দিয়ে শেষ হয়। ওরা তলিয়ে যায় বিষাদের নদীতে, এবং পাঠকের মনেও যেন বিষাদের নদী বয়ে যায়। জয় বাংলা ধ্বনিটি যেন প্রতিধ্বনিত হতে থাকে পাঠকের করটিতে, প্রতিধ্বনিত হতে থাকে জল তরঙ্গে, দিগন্তে, প্রান্তর থেকে প্রান্তরে, মর্মরিত হতে হতে একটি স্বাধীন দেশের মানচিত্র অঙ্কিত হতে থাকে যেন। প্রিয় শ্রোতা, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। আমরা পর্যায়ক্রমে সাহিত্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই চ্যানেল থেকে আলোচনা করতে থাকব। সাহিত্য অনুরাগী ও সাহিত্যপ্রেমী বন্ধুদেরকে অনুরোধ করছি, সাহিত্যের বিভিন্ন বিষয় জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আশা করি।